আদিত্য গ্রামের পথ ধরে দ্রুত পায়ে হেঁটে ঘরে প্রবেশ করলো। বাইরে তখন সূর্যাস্তের শেষ রক্তিম আভা, আর ঘরের ভেতরে সামান্য কেরোসিনের আলো। মা সাবিত্রীর মলিন কাপড়ের আঁচলে হাত মুছে উঠলেন। উনুনের ছাই এখনো গরম, কিন্তু কাঠ নেই। তোর জন্যই অপেক্ষা করছিলাম বাবা। ঘরে যে কাঠ একদম শেষ, সেই কখন থেকে ভাবছি। হ্যাঁ মা, কি হয়েছে? আজ হাটে একটু কাজ ছিল, তাই ফিরতে দেরি হলো। কাঠ ছাড়া তো রান্না বসাতে পারছি না। উনুনটা বেশিক্ষণ খালি থাকলে তেজটাই শুকিয়ে যাবে। আজ দুপুরেও কোনো মতে যা ছিল তা দিয়ে কাজ চালিয়েছি। রাতে তো খিদে পাবে। আরে তুমি এত চিন্তা করো না, এখনো তো রাত হয়নি। আমি এখনই জঙ্গল থেকে কাঠ কেটে আনছি। ঠিক আছে, তুমি বরং ততক্ষণে জলটা গরম করো। আদিত্য ঘরের কোণ থেকে পুরনো কুড়ালটি তুলে নিল। কুড়ালটির হাতল বহু ব্যবহারের ফলে মসৃণ হয়ে গেছে। সেই কুড়াল এবং একটি মোটা দড়ি নিয়ে সে তড়িঘড়ি করে আবার জঙ্গলের দিকে রওনা হলো। তার মা শুধু নীরবে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করলেন। আদিত্য কুড়াল হাতে গভীর জঙ্গলের দিকে হেঁটে চলেছে। সূর্য ডুবে গেছে, তাই ঘন জঙ্গলে দ্রুত অন্ধকার নেমে এসেছে। আরও একটু আগেই ফেরা উচিত ছিল। মা কতক্ষণ ধরে না খেয়ে আছে কে জানে। এই দরিদ্র জীবন, সামান্য এক মুঠো চালের জন্য সারাদিন পরিশ্রম করতে হয়। চম্পাকে এ কেমন জীবন দেব? আদিত্য জঙ্গলের বেশ গভীরে, যেখানে কিছু বড় বড় গাছ আছে, সে তার প্রিয় কাঁঠাল গাছটার দিকে এগোচ্ছিল। বাপ রে, এ কেমন শব্দ? মনে হচ্ছে কাছেই কোনো পশু অসহ্য কষ্টে কাতরাচ্ছে। কোনো শিকারী ফাঁদে পড়েনি তো? ওদিকে কি একটা লালচে শরীর নড়ছে না কেন? সে সাহস করে আরো কাছে গেল। তার দৃষ্টি স্থির হলো, আর আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরে বাবা, এ তো একটা বিরাট সিংহ, আস্ত একটা নরখাদক। সিংহটি তখনও যন্ত্রণায় গো গো করছে। আদিত্য দেখলো সিংহটির বিশাল থাবাটি লতানো কাঁটাযুক্ত এক ঝোপের মধ্যে এমন ভাবে আটকে গেছে যে বেরোনোর কোনো উপায় নেই। কাঁটাগুলি মাংস ভেদ করে গভীরে চলে গেছে। বুঝতে পেরেছি, এর থাবা কাঁটাযুক্ত ঝোপে আটকে গেছে। হায় ভগবান, এখন আমি কি করব? আদিত্যর মনে তুমুল দ্বন্দ্ব শুরু হলো। এক পাশে মায়ের জন্য কাঠ কাটার তারা, অন্য পাশে ভয়ঙ্কর পশুটির প্রতি মানবতা। যদি এ সাহায্য করি তবে কি নিশ্চিত মৃত্যু হবে? না, আমি এর থাবা থেকে মুক্ত করলে সে আমাকে প্রথম কামড় দেবে। শেষমেশ তো বন্যপ্রাণী, হিংস্রতা তো তার স্বভাব। কিন্তু এই যন্ত্রণা, একে এভাবে মরতে দেওয়াও তো উচিত নয়। দেখুন, আমি জানি আপনি সিংহ, আমি আপনার ক্ষতি করতে আসিনি। দেখুন, আমি আমার মানবতার খাতিরে আপনাকে সাহায্য করছি, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি মুক্ত হওয়ার পর আমার উপর হামলা করবেন না। আপনার একটা থাবায় আমার মৃত্যু হতে পারে। সিংহটি যেন আদিত্যের কথা বুঝতে পারছিল। তার চোখ ছিল শান্ত, তবে যন্ত্রণায় কাতর। আদিত্য মাটিতে বসে পড়ল। তার হৃদস্পন্দন তখনও এত জোরে হচ্ছিল যে সে নিজেই শুনতে পাচ্ছিল। সে সাবধানে সিংহের চারপাশ থেকে বড় কুড়ালটি ব্যবহার না করে ছোট একটি ধারালো পাথর দিয়ে কাঁটাওয়ালা ঝোপগুলি সরিয়ে দিল। কাঁটা বের হতেই সিংহটি হঠাৎ মাথা তুলে দাঁড়ালো। আদিত্য ভয়ে চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু সিংহটি তার দিকে হিংস্রভাবে না তাকিয়ে গভীর কৃতজ্ঞতার চোখে তাকালো। তারপর অপ্রত্যাশিত ভাবে একটি স্পষ্ট গম্ভীর মানুষের কণ্ঠে কথা বলে উঠল। বন্ধু, তোমার এই দয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। তোমার সাহস সত্যিই প্রশংসার যোগ্য। এ কি, তুমি তো একটা সিংহ। তুমি মানুষের মতো কথা বলছো কি করে? আমি কি স্বপ্ন দেখছি? ভয় পেও না সাহসী যুবক। না, তুমি স্বপ্ন দেখছো না, এটা অনেক পুরনো কথা। বহু বছর আগে এই জঙ্গলেরই গভীরে একজন মহাশক্তিধর সাধু ধ্যান করতেন। সেই সময় একটি ক্ষিপ্ত নেকড়ে সে সাধুর উপর আক্রমণ করেছিল। সাধু তখন ধ্যানে মগ্ন। আমি নিজের বিপদ ভুলে নেকড়েকে তাড়িয়ে দিই এবং সাধু মহারাজের প্রাণ বাঁচাই। সাধু মহারাজ ধ্যান ভাঙার পর খুশি হয়ে আমাকে এই বিশেষ শক্তি দান করেছিলেন। আমি যে কোনো মানুষের সঙ্গে তাদের ভাষায় কথা বলতে পারবো, তাদের মনের ভাব বুঝতে পারবো। তবে তিনি একটা শর্ত দিয়েছিলেন, যা খুবই কঠিন ছিল। কি শর্ত? সে কথা পরে হবে। তুমি আজ আমার জীবন বাঁচালে বন্ধু। তুমি এই ঋণ পরিশোধ করতে পারবে না, কিন্তু আমি এই ঋণ কখনো ভুলবো না। ঠিক আছে বন্ধু, আমি তোমার বন্ধু কখনো ভুলবো না। এই বলে শের সিংহ দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে চলে গেল। আদিত্য হতবাক ও রোমাঞ্চিত হয়ে কাঠ সংগ্রহ করে দ্রুত ঘরে ফিরে এলো।
আদিত্য, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সূর্য ডোবার পর মেয়েদের একা বাইরে থাকতে নেই, তুমি জানো না? আমার সোনা, কি করব বলো, মা জঙ্গলে কাঠ কাটতে পাঠিয়েছিল, ফিরতে একটু দেরি হয়ে গেল। আর জানো জঙ্গলে আজ কি দেখলাম, অবিশ্বাস্য। কি দেখলে? আদিত্য এক নিঃশ্বাসে শের সিংহের সাথে ঘটা পুরো অলৌকিক ঘটনাটি চম্পাকে খুলে বলল। সে ভয়ে কাঁটা বের করা থেকে শুরু করে সিংহের মানুষের ভাষায় কথা বলা এবং বন্ধুত্ব পাতানোর সব কথা জানালো। সব শুনে চম্পা স্তব্ধ হয়ে গেল। কি বলছো তুমি? তুমি যা দেখেছো তা সত্যি অসাধারণ, এক অলৌকিক কাণ্ড। কিন্তু শোনো আদিত্য, এই কথা গ্রামে আর কাউকে কখনো বলতে যেও না। লোকে তোমায় পাগল ভাববে বা ঈর্ষা করবে। আচ্ছা, এবার কাজের কথা বলো। তুমি আমার বাবার কাছে তোমার মাকে কবে পাঠাচ্ছ? আমি আর এভাবে অপেক্ষা করতে পারছি না। চম্পা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তোমার বাবা মহাজন রত্নেশ্বর, তিনি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার দাপট আর ঐশ্বর্য সবার জানা। আমার ভয় হয় তিনি না আবার আমাদের এই বিয়েতে আপত্তি করেন। আমার তো কিছুই নেই। তুমি শুধু একবার তোমার মাকে আমার বাবার কাছে পাঠাও। আমাদের ভালোবাসার গভীরতা তিনি দেখতে পাবেন। তারপর আমি বাবাকে বুঝিয়ে বলবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করব। আমার কথা মন দিয়ে শোনো। গ্রামের মুখিয়া রুদ্রপ্রতাপ তার অহংকারী ছেলে রতনের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। মুখিয়া তার বাবার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসার আগেই তুমি তোমার মাকে আমাদের বাড়ি পাঠিয়ে দাও। যদি একবার মুখিয়ার প্রস্তাব এসে যায় তবে বাবার পক্ষে না করা কঠিন হবে। ঠিক আছে, আমি আজ রাতে মাকে বলবো, তুমি চিন্তা করো না। মা, আমি চম্পাকে বিয়ে করতে চাই। আমি জানি আমি দরিদ্র, কিন্তু চম্পাও আমাকে ভালোবাসে। কাল তুমি একবার চম্পার বাবা মহাজন রত্নেশ্বরের কাছে গিয়ে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে কথা বলো না। একবার চেষ্টা তো করাই যায়। আদিত্য, তুমি খুব ভালো করেই জানো চম্পার বাবা কত ধনবান আর তার অহংকার কত বেশি। তিনি কোনোদিন সামান্যই কাঠুরিয়ার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন না। তবুও তোর মন রাখতে আমি একবার চম্পার বাবার সঙ্গে কথা বলতে যাব। তুই হতাশ হোস না আদিত্য। পরের দিন সকালে সাবিত্রী পরিষ্কার কাপড় পরে মনের সাহস নিয়ে চম্পার বাবা মহাজন রত্নেশ্বরের বিশাল বাড়ির দিকে রওনা হলেন। সাবিত্রী, তুমি? কি ব্যাপার? কি কারণে তুমি আমার বাড়িতে? কি এমন জরুরি কথা? মহাজন মশাই, আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার ছেলে আদিত্য আর আপনার মেয়ে চম্পা, তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। আমি চাই ওদের বিবাহটা যেন হয়। হা হা হা, সাবিত্রী, তুমি কি সত্যি বলছো? প্রেম প্রেম তো গরিবের বিলাসিতা। দেখুন সাবিত্রী, আমার ছেলের সাথে চম্পার বিয়ে দিতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার ছেলে কি করে? সে কি গ্রামে জমিদার? তার কি নিজস্ব বড় ব্যবসা আছে? না তার কাছে দোয়ান আছে, না না বিয়েতে এক জমিয়ামা। তাকে আমার মেয়ে বিয়ে করলে আমার মেয়ে কি খাবে, করবে কি? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলুন? যেখানে আমার মেয়েকে সামান্যতম কষ্ট পেতে হবে সেখানে কি আমি আমার মেয়েকে পাঠাতাম? মহাজন মশাই, আমার ছেলে সৎ এবং খুব পরিশ্রমী। ও আপনার মেয়েকে সুখে রাখবে। আরে রাখুন আপনার পরিশ্রমের কথা। কিছুক্ষণ আগে গ্রামের সম্মানিত মুখিয়া রুদ্রপ্রতাপ তার ছেলে রতনের বিয়ের প্রস্তাব দিতে নিয়ে এসেছিলেন। রতনের বাবার প্রচুর জমি জমা, সোনাদানা আর সম্মানও আছে। আমার মেয়ে যেখানে রানী হয়ে থাকবে আমি সেখানেই তার বিয়ে দেব। আমি সমাজকে কি জবাব দেবো? বাবা, আমি আদিত্যর সঙ্গে বিয়ে করে সব থেকে সুখে থাকবো। ধন সম্পদ নয়, ভালোবাসা আমাকে সুখী করবে। বাজে কথা বন্ধ করো চম্পা। চম্পা চোখের জল নিয়ে ঘরে ফিরে গেল। সাবিত্রী চরম অপমানে মাথা নিচু করে বাড়ি ফিরলেন। সন্ধ্যায় মাকে মুখ ভার করে আসতে দেখে আদিত্য সব বুঝতে পারলো। তার মুখের হাসি এক লহমায় মুছে গেল। মনে হচ্ছে চম্পার বাবা প্রত্যাখ্যান করেছেন, তাই না মা? আর সম্ভবত অপমানও করেছেন। আদিত্য, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার উত্তর আগে থেকেই জানা ছিল। তবু আমি তোর মন রাখতে গিয়েছিলাম। চম্পার বাবা ভুল কিছু বলেননি। প্রত্যেক বাবাই চান তার কন্যা যেন সুরক্ষিত থাকে। আমাদের না আছে জমি, না আছে ধন। তুমি ধৈর্য ধরো। পরদিন সকালে আদিত্য হতাশায় ডুবে গেল। সে কাঠ কাটতে গেল না, উদাস
বেশ মনে জঙ্গলের সেই পুকুর পাড়ে গিয়ে একটি পাথরের ওপর একা বসে রইল। তার মন বিষণ্ণতায় ভারাক্রান্ত। সে কেবল তার ব্যর্থতা নিয়ে ভাবছিল। হঠাৎ তার কানে সেই পরিচিত গর্জনের শব্দ এলো। কি হয়েছে বন্ধু, তুমি এই পুকুর পাড়ে এত মন খারাপ করে কেন বসে আছো? তোমার মন এত ভারাক্রান্ত কেন? তোমাকে বলে আর কি হবে বন্ধু, এই দুঃখ শুধু আমার একার। তোমার মতো স্বাধীন প্রাণীর পক্ষে মানুষের জীবনে সমস্যা বোঝা সম্ভব নয়। আরে একবার বলে তো দেখো, আমি বন্য হতে পারি কিন্তু তোমার বন্ধু হতে পারে আমি তোমার কোনো সাহায্য করতে পারি। আমি তো শুনেছি তুমি খুব বড় প্রেমে পড়েছো। আদিত্য তখন চম্পা মহাজনের প্রত্যাখ্যান, মুখিয়ার ষড়যন্ত্রের ঝুঁকি সব ঘটনা শের সিংহকে বিস্তারিত জানালেন। এখন বলো বন্ধু, তুমি কি সাহায্য করবে? তুমি তো আর আমাকে ধনী বানাতে পারবে না। তাহলে এই কথা, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি এই জঙ্গলের এমন একটা ঠাঁই জানি যেখানে কোনো এক পুরানো রাজার লুকানো গুপ্তধন পোতা আছে। সেই ধন তুমি যদি পাও, তুমি রাতারাতি মহাজনের রত্নেশ্বরের থেকেও ধনী হয়ে যাবে। তবে একটি কঠিন শর্ত আছে। সাধু মহারাজ আমাকে বলেছিলেন আমি যেন মানুষের বিষয়ে হস্তক্ষেপ না করি এবং এই জঙ্গলের কোনো রহস্য না কোনো মানুষকে বলি। যদি আমি এই গুপ্তধনের কথা বলি তবে আমার সেই বিশেষ শক্তি হারাবে। আমি আর কখনো মানুষের ভাষায় কথা বলতে পারবো না। ওহ না, আমি চাই না আমার জন্য তোমার এত বড় ক্ষতি হোক। যদি তোমার শক্তি কেড়ে নেওয়া হয় তবে তো তোমার আমাদের এই সুন্দর বন্ধুত্ব শেষ হয়ে যাবে, আমরা আর কথা বলতে পারবো না। না বন্ধু, এমন হবে না। তুমি আমার জীবনের পরোয়া না করে সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে। আমি তোমার বিপদে আমার শক্তির পরোয়া করবো না? মানব সমাজে বন্ধুত্বই শেষ কথা। চলো আমার সাথে। তুমি একই বলছো? যদি তোমার কথা বলার শক্তি চিরতরে চলে যায়, এমন করো না বন্ধু, আমি অন্য কোনো পথ খুঁজে নেব। আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। মনে রেখো, ভালোবাসা এবং বন্ধুত্ব শক্তি থেকেও বড়। এখন চলো। শের সিংহ দ্রুত আদিত্যকে জঙ্গলের আরো গভীরে ঘন ঝোপঝাড়ের মধ্যে এক পুরনো ভগ্নপ্রায় মন্দিরের সামনে নিয়ে গেল। মন্দিরের দেওয়ালে শ্যাওলা জমে আছে আর চারিদিকে এক রহস্যময় নীরবতা। শোনো বন্ধু, এই ভাঙা দরজার সামনে মাটি খুঁড়ে এই মাটির নিচে তুমি প্রচুর গুপ্তধন পাবে। আর মনে রেখো, এই গুপ্তধন পাওয়ার সাথে সাথে আমি তোমার সাথে মানুষের ভাষায় আর কথা বলতে পারবো না। তুমি ধনী হয়ে যাবে, তোমার প্রেমিকাও তোমার হবে, কিন্তু আমার আর কথা বলার শক্তি চলে যাবে। ধনী হয়ে আমাকে ভুলে যেও না বন্ধু। আর শোনো, তুমি এই ধন কিভাবে পেলে সেই গভীর রহস্য যেন শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। জীবনে যাই ঘটুক কাউকে কখনো কিছু বলবে না, ঠিক আছে? এই শর্ত সাধু মহারাজ দিয়েছিলেন। কি বলছো শের সিংহ? আমি তোমার বন্ধু সবসময় থাকবো। আমি রোজ তোমার সাথে দেখা করতে আসবো, তোমার পাশে বসে থাকবো। আমি কথা দিচ্ছি, এই রাজ আমি কাউকে বলবো না। আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে বন্ধু, এই আমার শপথ। আদিত্য দ্রুত মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে মাটির নিচে একটি বহু পুরনো লোহার মজবুত সিন্ধুক পেল। সিন্ধুক খুলতেই তাতে রাশি রাশি স্বর্ণ মুদ্রা, হিরে মুক্ত এবং পুরনো রাজার আমলের মহামূল্যবান অলংকার দেখা গেল। আরে তুমি একদম ঠিক বলেছিলে বন্ধু শের সিংহ, এই সিন্ধুক তো সোনাদানা দিয়ে ভর্তি। ওহ, আমাকে ক্ষমা করো, আমার খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি তোমার কথা বলার শক্তি চলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব কখনো যাবে না। তুমি চুপ থাকলেও আমি তোমার কথা সব শুনতে পাবো বন্ধু। আদিত্য সেই গুপ্তধন ভর্তি সিন্ধুকটি নিয়ে কোনো মতে ঘরে ফিরে এলো। রাতে সাবিত্রী সিন্ধুকের ভেতরে সোনাদানা দেখে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। এত এত মুদ্রা তুই কোথায় পেলি? সত্যি করে বল, তুই কি চুরি করেছিস এসব সোনা? এ তো কোনো রাজ পরিবারের সম্পত্তি। না মা, আমি কোনো চুরি করিনি। শুধু এতটুকু বোঝো যে ঈশ্বর আমাদের জন্য এই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। ভাগ্য আমার সাথ দিয়েছে, এর বিষয়ে কিছু আমি বলতে পারবো না। আমি কথা দিয়েছি কাউকে এই রহস্য জানাবো না। তুমি তো জানো তোমার ছেলে কখনো ভুল কাজ করতে পারে না। সাবিত্রী খুশি হয়ে হেসে উঠলেন। কিছুদিনের মধ্যেই আদিত্যের জীবন সম্পূর্ণরূপে বদলে গেল। সে সেই গুপ্তধনের কিছু অংশ বিক্রি করে তার গ্রামে এক বিশাল প্রাসাদ উপক্রম বাড়ি তৈরি করলো। একদিন আদিত্য তার মা সাবিত্রীকে আবার মহাজন রত্নেশ্বরের বাড়িতে পাঠালো। সাবিত্রী এবার আগের অপমানের কথা ভুলে মাথায় অহংকারে নিয়ে চললেন। ও ভাগ্যিস আমার সাবিত্রী বোন যে আপনি আমার বাড়িতে এসেছেন। আমি নিজেই আপনার কাছে আসছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়ের বিয়ে মুখিয়া ছেলে রতনের সঙ্গে দেব না। রতনের চরিত্র ভালো নয়। আমি আপনার গুণী ও ধনী সম্মানিত ছেলে আদিত্যর সাথেই চম্পার বিয়ে দেব। আমার ভুল হয়ে গেছিল বোন। সাবিত্রী হেসে উঠলেন। অল্প দিনের মধ্যেই ধুমধাম করে আদিত্য ও চম্পার বিয়ে সম্পন্ন হলো। চম্পা আদিত্যের স্ত্রী হয়ে তার ঘরে এলো, কিন্তু মুখিয়া রুদ্রপ্রতাপ এবং
তার ছেলে রতনের মনে এই ব্যাপারটা তীব্র ঈর্ষা ও রাগে আঘাত করলো। তাদের হাতের মুঠো থেকে মহাজনের সম্পদ বেরিয়ে যাওয়ায় তারা ক্ষিপ্ত হলো। আমি ভেবেছিলাম চম্পাকে বিয়ে করলে মহাজনের সব সম্পত্তি রতনের নামে হয়ে যাবে, কিন্তু কে জানে ওই কাটুরিয়ার ছেলে আদিত্য এত ধন কোথা থেকে পেলো যে রাতারাতি ধনী হয়ে গেল। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বাবা, আমি জানি নিশ্চয় ওর হাতে এমন কোনো রহস্য লেগেছে যার জন্য ও এত দ্রুত ধনী হয়েছে। তোর কথার মানে কি, পরিষ্কার করে বল, কোন রহস্যের কথা বলছিস? বাবা, আমি আপনাকে অনেকদিন থেকে একটা কথা বলতে চাইছিলাম, আপনি হয়তো বিশ্বাস করবেন না। আমি যখন জঙ্গলে কাঠ চুরি করতে যেতাম তখন আমি একদিন আদিত্যকে পুকুর পাড়ে একটি বিশালাকার সিংহের পাশে বসে থাকতে দেখেছি। সিংহটি মাথা নেড়ে নেড়ে ওর কথার জবাব দিচ্ছিল। এখন সে ধনী হওয়ার পরেও রোজ সেখানে যায়। কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি রতন? সিংহ মানুষের সঙ্গে কথা বলে কি করে, আর মানুষ কথাই বোঝেই বা কি করে? তোর মাথা ঠিক আছে তো? এ তো অসম্ভব। বাবা, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি নিজের চোখে দেখেছি। এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়, এটা কোনো গভীর রহস্যের চাবিকাঠি। আমার মনে হয় ওই সিংহ জানে আদিত্যর এই ধনের উৎস। এ তো খুব রহস্যময় অদ্ভুত বন্ধুত্ব। এই বন্ধুত্বই তবে কাল হবে আদিত্যের জন্য। আমরা এই বন্ধুত্বকে ধ্বংস করব। কিভাবে বাবা? রতন, তুই চিন্তা করিস না। কাল যখন আদিত্য তার বন্ধুর সাথে দেখা করতে যাবে তখন সে তার বন্ধুকে খুঁজে পাবে না। পরের দিন মুখিয়া রুদ্রপ্রতাপ সোজা রাজধানী অভিমুখে রওনা হলো এবং রাজা বিক্রমের রাজ দরবারে গেল। মহারাজ, মহারাজ, আপনার জয় হোক। আমি আপনার রাজ্যের এক নিরীহ গ্রামের মুখিয়া। মহারাজ, গত কয়েকদিন ধরে একটি সিংহ খুব অত্যাচার শুরু করেছে। সে রোজ সন্ধ্যায় পুকুর পাড়ে ঝোপে লুকিয়ে থাকে এবং গ্রামের মানুষদের উপর হামলা করে। গাঠুরিয়াদের জীবন অস্তিষ্ঠ হয়ে উঠেছে। এ তো খুবই গুরুতর সমস্যা। ঠিক আছে, তুমি নিশ্চিত থাকো, আমি আমার সৈন্যদের দিয়ে সেই হিংস্র সিংহকে ধরিয়ে দেব। সিংহ আদিত্যের জন্য অপেক্ষারত অবস্থায় পুকুর পাড়ে আসতেই সৈন্যরা তার ওপর বিশাল জাল ফেলে তাকে ধরে নিয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য সেখানে এসে তার বন্ধুকে ডেকেও সাড়া পেল না। সে হতাশ হয়ে ফিরে গেল। পরের দিন মুখিয়া আবার রাজার দরবারে এলো। মহারাজ, আমি আপনার কাছে আরেকটি জরুরি অনুরোধ নিয়ে এসেছি। আবার কি হলো মুখিয়া? সিংহ তো আমরা খাঁচায় ভরে দিয়েছি, এখন আবার কি চাই? মহারাজ, আমাদের গ্রামের আদিত্য নামের একটি ছেলে রাতারাতি বিত্তশালী হয়ে গেল। আমি হলপ করে বলছি, সে নিশ্চয়ই কোনো রাজকোষ লুট করেছে বা কোনো বড় বাড়িতে চুরি করেছে। তুমি এত জোর দিয়ে এ কথা বলছো কি করে? তার কি কোনো প্রমাণ আছে? মহারাজ, আদিত্য গ্রামে যে পরিমাণ বিশাল জমি জমা কিনেছে, সে প্রাসাদ তৈরি করেছে, তা একজন সৎ মানুষ ও 3 প্রজন্ম লেগে যায়। তার কাছে এত ধন কোথা থেকে এলো? এটা তো ভাবনার বিষয় মহারাজ। এর তদন্ত হোক। তুমি ঠিকই বলেছো। আমরা আদিত্যকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করব। পরের দিন রাজা বিক্রম আদিত্যকে রাজ দরবারে ডাকলেন। আদিত্য, আমরা খবর পেয়েছি তুমি রাতারাতি ধনী হয়ে গেছো। তুমি কি বলতে পারো এত বিপুল ধন তুমি কোথায় পেলে? মহারাজ, আমি কেবল এতটুকু বলবো যে আমি কোনো চুরি করিনি, কিন্তু এই ধন আমি কোথা থেকে পেলাম তা আমি ইচ্ছা থাকলেও আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবে না? এমন কি কথা? তুমি কি রাজাকে কোনো গোপন রহস্য থেকে আড়াল করছো? ক্ষমা করবেন মহারাজ, কারণ আমি আমার এক বন্ধুকে কথা দিয়েছি, সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। কোন বন্ধু? সে কি তোমার অপরাধের সঙ্গী? মহারাজ, এর মানে এই কাঠুরিয়ার ছেলে অবশ্যই কোনো ভয়ঙ্কর অপরাধ করেছে, তাই এত সুন্দর করে কথা এড়িয়ে যাচ্ছে। এ মিথ্যেবাদী। ঠিক বলেছো। এই এক গুয়েমির শাস্তি কি হওয়া উচিত? মহারাজ, গতকাল আমরা যে সিংহটাকে ধরেছি তাকে আমরা কাল থেকে না খাইয়ে রেখেছি। এই লোকটাকে সেই ক্ষুধার্ত সিংহের খাঁচায় ঢুকে দেওয়া হোক। যদি সে নির্দোষ হয় তবে ঈশ্বর তাকে বাঁচাবেন, আর যদি সে অপরাধী হয় তবে তার শাস্তি হবে। ও বন্ধু, তুমি এই খাঁচায় কি করে এলে? তোমার জন্য আজ আমার এই অবস্থা। এই দৃশ্য দেখে রাজা বিক্রম, মন্ত্রী জগন্নাথ এবং রাজ দরবারের সবাই স্তম্ভিত। ক্ষুধার্ত সিংহটি মানুষটিকে খাচ্ছে না কেন? সিংহটি কেবল তার বন্ধুর দুঃখ অনুভব করছে। আশ্চর্য! আমি জীবনে প্রথম দেখছি যে একজন সিংহ একজন মানুষকে শিকার করছে না। এ কেমন বন্য প্রাণী! ঠিক সেই মুহূর্তে রাজ দরবার এক অলৌকিক আলোয় ভরে গেল। রং বেরঙের আলো ঝলমল করে সেখানে সেই মহাশক্তিধর সাধু আবির্ভূত ওই হলেন। সিংহ আদিত্যকে কখনো খাবে না মহারাজ, কারণ সে আদিত্যের বন্ধু। বহু বছর আগের কথা, একটি নেকড়ে যখন আমার উপর হামলা করেছিল তখন এই সিংহ আমায় বাঁচায়। আমি তখন থেকে মানুষের মতো কথা বলার শক্তি দিই, তবে এই শর্ত যে সে মানুষের বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং জঙ্গলের কোনো গোপন রহস্য প্রকাশ করবে না। কিন্তু এই সিংহ তার বন্ধুত্ব
আদিত্যের চরম দুঃখ দেখে শর্ত ভেঙেছে। সে নিজের ক্ষমতা হারানোর ঝুঁকি নিয়ে জঙ্গলে সেই গুপ্তধন ভাণ্ডারের রহস্য আদিত্যকে বলে দিয়েছে। তার ফলে সে কথা বলার শক্তি হারিয়েছে। গুপ্তধনের রহস্য? মহারাজ, আপনার কাছে যে মুখিয়া রুদ্রপ্রতাপ আদিত্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল, সে আর তার পুত্র রতন মিথ্যাবাদী ও প্রতিহিংসা পরায়ণ। তাদের উদ্দেশ্য ছিল ওদের বন্ধুত্ব ভেঙে দেয়া এবং আদিত্যের স্ত্রীকে কেড়ে নেয়া। আদিত্য মিথ্যে বলেনি, সে তার প্রতিজ্ঞা রাখতে চেয়েছিল, আর তার এই মহৎ বন্ধু তার নিজের শক্তি দিয়ে বিসর্জন দিয়েছে। বন্ধুত্ব আর প্রতিজ্ঞা, এই দুটি এই জগতের সবচেয়ে বড় ধন মহারাজ। সব শুনে রাজা বিক্রম অনুতাপে ভরে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে আদিত্য এবং শের সিংহকে মুক্তি দিলেন। সাধু মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি ভুল বিচার করেছি। তোমার বন্ধুত্ব দেখে আমি খুব খুশি হয়েছি বন্ধু। তুমি তোমার ক্ষমতাকে বন্ধুত্ব রক্ষা করার কাজে ব্যবহার করেছো। আমি তোমাকে আবার কথা বলার শক্তি দিলাম। তথাস্তু। এই বলে সাধু রং বেরঙের রশ্মির মধ্যে মিলিয়ে গেলেন। শের সিংহ আবার কথা বলার ক্ষমতায় ফিরে এলো। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ মহারাজ। চলো বন্ধু,